জানা গল্প অজানা কণ্ঠে শুনে দেখুন। আজ আমাদের প্রথম প্রয়াস সত্যজিৎ রায় প্রফেসর হিজিবিজবিজ। আমরা এই অনুষ্ঠানে পুরো গল্পটাকেই অনুসরণ করেছি। গল্পের সূত্রধার অরিত্র, লেখকের ভূমিকায় এবং গল্প পাঠে সুতোষণ, প্রফেসর হিজিবিজবিজ এবং রাধা বিনোদবাবুর চরিত্রে অরিজিৎ। আমার ঘটনাটা কেউ বিশ্বাস করবে বলে বিশ্বাস হয় না। না করুক, তাতে কিছু এসে যায় না। অনেকেই চোখে না দেখা অবধি অনেক কিছু বিশ্বাস করে না, যেমন ভূত। আমি অবশ্য ভূতের কথা লিখতে বসিনি। সত্যি বলতে কি, এটাকে যে কিসের ঘটনা বলা চলে সেটা আমি নিজেই জানি না। তবে ঘটনাটা ঘটেছে এবং আমার জীবনে ঘটেছে, তাই আমার কাছে সেটা সত্যি। আর তাই সেটার বিষয় লেখা আমার পক্ষে খুবই স্বাভাবিক। প্রথমেই বলে রাখি, যাকে নিয়ে এই ঘটনাটা, তার আসল নামটা জানা হয়নি। তিনি বললেন তার কোনো নামই নেই। এমনকি নাম নিয়ে একটা ছোটখাটো লেকচারই দিয়ে ফেলেন আমাকে। বললেন, নাম দিয়ে কি হয় মশাই? নাম একটা ছিল এককালে, সেটার আর প্রয়োজন নেই বলে বাদ দিয়ে দিয়েছি। আপনি এলেন, আলাপ করলেন, নিজের নামটা বললেন, তাই নামের প্রশ্নটা উঠছে। এমনিতে কেউ তো আসে না, আর তার মানে কারুর আমাকে নাম ধরে ডাকার প্রয়োজনও হয় না। চেনাশোনা কেউ নেই, কাউকে চিঠিপত্র লিখি না, কাগজে লেখা ছাপাই না, ব্যাংকে চেক সই করি না। কাজেই নামের প্রশ্নটাই আসে না। একটা চাকর আছে, সেটাও বোবা। বোবা না হলেও সে নাম রাখতো না, বলতো বাবু, ব্যাস ফুরিয়ে গেল। এখন কথা উঠতে পারে, আপনি কি বলে ডাকবেন সেটা নিয়েই ভাবছেন তো? শেষটায় অবশ্য তাকে প্রফেসর হিজিবিজবিজ বলে ডাকা স্থির হলো। কেন, সেটা পরের সময় মতো বলছি। আগে একটু গোড়ার কথা বলে নেওয়া দরকার। ঘটনাটা ঘটে গোপালপুরে, ওড়িশার গঞ্জম ডিস্ট্রিক্টে বহরমপুর স্টেশন থেকে 10 মাইল দূরে সমুদ্রের ধারে একটি ছোট্ট শহর গোপালপুর। গত 3 বছর আপিসের কাজের চাপের জন্য ছুটি নেওয়া হয়নি। এবার 3 সপ্তাহের ছুটি নিয়ে এই না দেখা কিন্তু নাম শোনা জায়গাটাতে আসা স্থির করলাম। আপিসের কাজের বাইরে অবশ্য আমার আরেকটা কাজ আছে। সেটা হলো অনুবাদের কাজ। আজ পর্যন্ত 3টি ইংরেজি উপন্যাসের বাংলা অনুবাদ মাসিক পত্রিকায় বেরিয়েছে। প্রকাশক বলেন বইগুলোর কাটতি ভালো, কতকটা তারই চাপে নিতে হয়েছে ছুটিটা। তাই এবার 3 সপ্তাহের ছুটি এবং দিস্তেখানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। গোপালপুরে এসে প্রথমেই যার সঙ্গে আলাপ হয় তিনি হলেন আমার হোটেলের ম্যানেজার রাধা বিনোদবাবু। একদিন কথায় কথায় তিনি বললেন, মশাই, আপনি এখানে নতুন এসেছেন, একটু সাবধানে থাকবেন। কেন বলুন তো? বছরখানেক আগে হলে কিছু বলার ছিল না, যেখানে ইচ্ছা নির্ভয় ঘুরে আসতে পারতেন। কিন্তু গত সেপ্টেম্বরে ওই পূব দিকের নুলিয়া বস্তিতে একটি প্রাণী এসে আস্তানা গেড়েছে। ওই পুরো বাড়িগুলো দেখছেন, ওরই মতো একটা বাড়িতে। সাধু সন্ন্যাসী গোছের কেউ? তিনি যে কি সেটা মশাই জানতে পারিনি। বাড়িটার ফাটা ফুটো সব তেরপল দিয়ে ঢেকে ফেলেছে। বাড়ির ভেতরে কি হয় সেটা কেউ জানে না, তবে বাড়ির ছাদ দিয়ে বেগনে ধোঁয়া বেরোতে দেখা গেছে। রহস্য উপন্যাস অনুবাদ করে করে রহস্যের প্রতি যে আমার একটা স্বাভাবিক কৌতূহল জেগে উঠেছে, সেটা তো আর আমার হোটেলের ম্যানেজার বাবু জানেন না। তাই আমি হোটেলে ফেরার কথা একবারও চিন্তা না করে পূব দিকেই আরও এগোতে লাগলাম। পূব দিকে মাইলখানেক যাওয়ার পর বাড়িটা দেখতে পেলাম। তেরপলের কথা আগেই শুনেছিলাম, তাই বাড়িটা চিনতে কোনো অসুবিধা হলো না। বাড়িটার সামনে খানিকক্ষণ দাঁড়ালাম এবং মনে মনে ভাবছিলাম যে রাধা বিনোদবাবু বলেছিলেন এই বাড়িতে নাকি একটা সন্ডা মার্কা চাকরও আছে। কাজেই আমি যেরকম কৌতূহল নিয়ে বাড়িটার দিকে তাকিয়ে রয়েছি, সেটা বোধহয় খুব একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ একটা গলার আওয়াজ কানে এলো। আপনার হাতে যে 6টা আঙ্গুল দেখছি। হঠাৎ গলাটা কানে আসাতে একটু চমকে গেছিলাম। তবে কথাটা ঠিকই, জন্ম থেকেই আমার হাতে 6টা আঙুল রয়েছে, বুড়ো আঙুলের পাশে, যেটা কোনো কাজ করে না। অন্যটি নিশ্চয়ই বুড়ি আঙ্গুল, তাই নয় কি? কিন্তু আমি ভাবছিলাম ভদ্রলোক অত দূর থেকে এই অন্ধকারের মধ্যে বুঝলেন কি করে। ভদ্রলোক সামনে আসতে বুঝতে পারলাম তার হাতে রয়েছে পুরনো দিনের একচক্ষা একটা দূরবীন, এবং সেটা দিয়ে এতক্ষণ নিশ্চয়ই তিনি আমাকে স্টাডি করছিলেন। ভেতরে আসুন না, বাইরে দাঁড়িয়ে কেন? ভদ্রলোকের কথায় একটু অবাকই হলাম। রাধাবিনোদ বাবুর কথায় ভদ্রলোক সম্বন্ধে একদম অন্যরকম ধারণা হয়েছিল। এখন দেখছি দিব্যি খোশমেজাজি ভদ্র ব্যবহার।
একটু সাবধানে, আপনি লম্বা মানুষ, আমার দরজাটা আবার। হেঁট হয়ে মাথা বাঁচিয়ে ভেতরে ঢুকলাম। ভদ্রলোক আমাকে একটি ঘরে নিয়ে গেলেন। আপনি ওই বাক্সটায় বসুন, আমি এই চেয়ারে বসছি। এই প্রথম ভদ্রলোক সম্বন্ধে একটু সন্দেহ জাগলো। লোকটা বদ্ধ উন্মাদ না হলেও একটু খামখেয়ালি গোছের তো বটেই। নইলে একজন বাইরের লোককে নিজের বাড়িতে ডেকে এনে নিজের সিংহাসনে বসে লোকটিকে প্যাকিং বাক্সে বসতে দেয়? যাই হোক, বসার পর ভদ্রলোক বললেন, তারপর বলুন। কি বলবো, কিছুই তো বলতে আসেনি, তাই নিজের পরিচয়টা দিয়ে দিলাম। আমার পরিচয় পেয়ে ভদ্রলোক বললেন, বেশ বেশ বেশ, তবে আমার কিন্তু কোনো নাম ঠাম নেই। আবার খটকা। নাম নেই মানে? নাম তো একটা সকলেরই থাকে, এনার বেলা তার ব্যতিক্রম হবে কেন? সেটা জিজ্ঞেস করাতেই ভদ্রলোক নামের ওপর সেই লেকচারটা দিয়ে দিলেন। সেটা শেষ হওয়ার পর বললেন, আমার কথাগুলো বোধহয় আপনার ঠিক মনোপুত হলো না। একটা কথা তাহলে বলি আপনাকে, আমি কিন্তু মনে মনে আমার একটা নাম ঠিক করে রেখেছি। অবশ্যই এই নামটা কাউকে বলিনি, তবে আপনার কিনা 6টা আঙুল, তাই আপনাকে বলতে আপত্তি নেই। ভদ্রলোক আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বললেন, তবে 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 কি জানেন, আমি আমার 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 কানটা আপনি লক্ষ্য করেছেন কি? কানটা লক্ষ্য করতেই চমকে উঠলাম। কানের উপরের অংশটা ছুঁচলো এবং সঙ্গে সঙ্গে তিনি তার মাথার চুলটা ধরে দিলেন এক টান, এবং তার ফলে মাথার টাকটা বেরিয়ে আসলো এবং আমার মুখ থেকে আপনা থেকেই একটা নাম বেরিয়ে আসলো, হিজিবিজবিজ। এক্স্যাক্টলি। আপনি স্বচ্ছন্দে চাইলে ওই নামটা ব্যবহার করতে পারেন, এমনকি নামের আগে একটা প্রফেসর জুড়ে দিলে আরো ভালো হয়। তবে 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 কি জানেন, আমি কিন্তু এই নামটা কাউকে বলিনি, এবং আপনিও বলবেন না। যদি বলেন তাহলে কিন্তু দরকার নেই। হিজবিজবিজের চেহারা ছোটবেলা থেকেই মনে গেঁথে আছে। তবে আপনি কি শুধু নামটাই ব্যবহার করেন, না আরো কিছু করেন? আপনার কানের ছুঁচলো অংশের রংটা কিরকম একটু অন্যরকম বলে মনে হচ্ছে। তা তো হবেই, ওটা তো আর আমার নিজের নয়। জন্মের সময় তো আর আমার ওরকম কান ছিল না। ওটা ওটা আসলে একটি বন বিড়ালের কান আর আমার অরিজিনাল কান মিশিয়ে তৈরি। মেশালেন কি করে? কেন, একটা মানুষের হৃৎপিণ্ড আরেকটা মানুষের শরীরে বসিয়ে দিচ্ছি, আর একটা বন বিড়ালের 8খানা মাত্র কান একটা মানুষের কানে বসিয়ে দেওয়া যাবে না? আপনি কি প্লাস্টিক সার্জারি জাতীয় কিছু করতেন? করতাম কেন, এখনো করি। ওই ছোটবেলা থেকে কেবলমাত্র 2টি বই পড়েছি আমি, আবোল তাবোল এবং হযবরল, এবং দুটো ব্যাপারেই যে জিনিসটা সব থেকে আমার মনে দাগ কেটেছে সেটা হচ্ছে ওই প্রাণীগুলো, যেগুলোকে বলা হয় আজগুবি কিম্ভূত। তবে তবে কি জানেন, ভদ্রলোক যেন গভীর একটা দুঃখের সাথে বললেন, সার্জারিগুলো ভালোই শুরু করেছিলাম। এই যেমন ধরুন, গিরগিটিয়া কি হাঁস জারু, এই দুটোই বানিয়েছিলাম, দুটোই সামনে ছিল। গিরগিটির লেজ আর কাকাতুয়ার মুড়ো। কিন্তু জানেন, বেশি দিন বাঁচলো না, খেতেই চায় না কিচ্ছু, না খেলে বাঁচবে কি করে। তাই এবার ধরে মুড়ো এক্সপেরিমেন্ট ছেড়ে অন্য এক্সপেরিমেন্ট ধরেছি। এইসব কথা শেষ হওয়ার পর আমি মনে মনে ভাবলাম, কি এক বদ্ধ পাগলের পাল্লায় পড়েছিলে বাবা। যত তাড়াতাড়ি হোটেলে ফেরা যায় ততই মঙ্গল। চাকরটাকে দেখতে পারছি না কেন? অন্তত এই অন্ধকারে একটা কেরোসিনের ল্যাম্প বা মোমবাতি তো রেখে যাওয়া উচিত। আমার মনের কথাটাই যেন প্রফেসর হিজিবিজবিজ বুঝতে পেরে বললেন, আপনি যখন আমাকে চিনতে পারলেন তখন দাঁড়ান, আমার চাকরের সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই, ওকে হয়তো আপনি চিনতে পারবেন। কথাটা শেষ হতেই একটা সন্ডা মার্কা লোক একটা মোমবাতি নিয়ে ঘরের ভেতর ঢুকে আসলো, এবং ঢুকতেই প্রফেসর আমাকে জিজ্ঞেস করলেন, কারোর কথা মনে পড়ছে কি আমার চাকরকে দেখে? আরে, এই যে ষষ্ঠীচরণ। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। ভদ্রলোক বলতে বলতেই
যেন নেচে উঠলেন। খেলার চলে ষষ্ঠী চরণ, হাতি লোফেন যখন তখন, দেহের ওজন 19টি মন, শক্ত যেন লোহার গঠন। অবশ্যই ওর ওজন ঠিক 19 মন নয়, 3.5-এর একটু বেশি, অন্তত 97-এ তাই ছিল। আর হাতি লোফাটার কথা জানি না, কিন্তু এখানে এসে অবধি ওর রোজ সকালে দুটো আস্ত ধেড়ে শুয়োর নিয়ে লোফালুফি করে, এটা আমি নিজের চোখে দেখেছি। শুনছিলেন প্রফেসর হিজিবিজবিজ, রচনায় সত্যজিৎ রায়। এটা প্রথম অংশ। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় অংশ খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। ধন্যবাদ।